This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে, রাজ্যে ফের গণপিটুনি আর গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। এবার ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। ভাঙড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা। রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু, কিন্তু কেন? ভাঙড় বাজারে চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনা, যেখানে থানা মাত্র 200 মিটারের দূরত্বে, সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটলো? বারবার প্রশ্ন তুলছেন সেখানকার সাধারণ মানুষ। গণপিটুনি এটা কি একটা রাজ্যের রোগে পরিণত হয়েছে? এই বিষয়টা দেখার তো বটে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনাও করবো, কিন্তু তার আগেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে খবর এই মুহূর্তে রুমেলা বলছিল, ভাঙড়ের যে ঘটনার কথা বলছিল, সেটা কেন ঘটলো এবং এখানে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সত্যজিতের সঙ্গে, তবে তার আগে কিছু কথা শোনা প্রয়োজন রয়েছে, আগে দর্শকদেরকে শোনাবো। এখান থেকে আজ কতদিন একভাবে চুরি হচ্ছে, নাইট গার্ডরা চলে যায়, তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে, ধরে আটিয়ে রাখা ছিল। বাজারে 5খানা নাইট গার্ড আছে, নৈশ প্রহরীর কাজ করে তারা, ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু তাদের কাছে যতটুকু শুনেছি যে রাত্রিবেলা এরকম ধরনের ঘটনা ঘটেনি, বা রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি, কোনো লাশও দেখেনি, কোনো জীবিত মানুষকেও দেখেনি। তার পরবর্তীতে আমরা শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ, যে লাশটা উদ্ধার হয়েছে, তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে। এখন কিভাবে ঘটনাটা ঘটেছে, কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনও পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। এমনি ওই ছেলেটির নাম হচ্ছে আজগার, সে এমনি হেরোইনের নেশা করত এবং সে শারীরিকভাবে অসুস্থও ছিল। তো সে মতো অবস্থায় সে এরকম চুরি করে বিভিন্ন জায়গায়, এরকম আমরা মানে গ্রামের লোক হিসেবে আমরা যেটুকু জানি। তো তার মৃতদেহ ভাঙড় বাজারে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে যথারীতি বাড়ির লোক নিয়ে বাড়িতে চলে এসছে। তারপরে পুলিশ প্রশাসন এসেছে, পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব নিয়ে তারা পোস্টমর্টম করিয়ে তারা দেখবে যে এটা আসলে কিভাবে মৃত্যু হয়েছে। কথা বলি আমাদের প্রতিনিধির সঙ্গে, সত্যজিৎ রয়েছে একেবারে স্পট থেকে। সত্যজিৎ, এই খবর প্রথম আমরাই ব্রেক করি এবং ঘটনাস্থল থেকে সকাল থেকে তুমি ছিলে এবং আমাদেরকে দেখিয়েছো সেখানকার পরিস্থিতি। তুমি বলে যে একবার পুলিশ এসেছিল, এসে তারা চলে গেছে, এমনকি দেহটুকু পর্যন্ত তারা সরায়নি, এইটুকুনি কাজ তারা করেনি, সেটাও সেখানকার মানুষজন করেছেন, তার পরিবারের লোক করেছে। আর এখানে তৃণমূল নেতা কি বলছে, যে পুলিশ দেখছে খতিয়ে, তারা সমস্ত বিষয়টি দিচ্ছে। এতটা ফারাক কেন? দেখো, পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তো সাধারণ মানুষ তুলছে, আমরাও তুলছি তাদের ভূমিকা নিয়ে। কেন? সকাল থেকে মৃতদেহটি ওখানে পড়েছিল, পুলিশ এসে একবারও দেখলো না। মৃতদেহটি যখন তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে চলে গেছে এবং আমাদের খবর করার পর পুলিশ তখন জেগে উঠেছে যে না, ডেড বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা বলছেন যে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো রকম এখনও অভিযোগ দায়ের করা হয়নি, তাই একটা ইউডি মামলা রিজু করে তার হচ্ছে ডেড বডিটা উদ্ধার করা হচ্ছে এবং পোস্টমর্টমের জন্য তাকে পাঠানো হয়েছে। কিন্তু এখানে কি কোথাও কি সত্যজিৎ মনে হচ্ছে যে কোথাও এই শাসকের ক্ষমতার কারণে নিজেদের একটা দাপট দেখানো এবং পরিবারের লোককে ভয় দেখানো, এই বিষয়টা সামনে আসবে? তার কারণ আজ সকালে যখন এই খবর আমরা ব্রেক করি, আমরা প্রাক্তন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে কথা বলছিলাম, তিনি ঠিক এই বিষয়টাই বলছিলেন যে দেখুন আগে অভিযোগটা হয় কিনা, আগে বাড়ির লোক কি বলে, আদৌ সেটা থানা পর্যন্ত সেটা মামলা অবধি গড়ায় কিনা, সেটাই কি হচ্ছে তাহলে? বলাই যেতে পারে, একদম বলাই যেতে পারে, কারণ এই ঘটনার পরেই আমরা সকাল থেকে দেখলাম যে এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তাহের আলী, সে প্রথমে এই যে আজগার মোল্লার বাড়ি, তার বাড়িতে চলে যায়। পরবর্তীতে দক্ষিণ 24 পরগনার জেলার কৃষির কর্মদক্ষ বাহারুল ইসলাম, তিনিও কিন্তু সরাসরি বাড়িতে চলে যান এবং তারা যখন বাড়ির আজগার মোল্লার বাড়ির লোকজন যখন বলছিল যে মৃতদেহটা তারা দেবেন না, তখন তারা মৃতদেহ দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। আমি বুঝতে পেরেছি সত্যজিৎ, তুমি প্লিজ সঙ্গে থাকো। এখন দেখার এটা নিয়ে মামলা করা হয় কিনা, আদৌ কোনো অভিযোগ দায়ের করা হয় কিনা। এই গুজবের যে প্রভাব বা সন্দেহের যে প্রভাব,
সেটা যে কতটা মারাত্মক হতে পারে সেটা আমরা গত কয়েকদিনে প্রত্যক্ষ করেছি। গণপিটুনির শব্দটা বারবার ফিরে এসেছে। গত সপ্তাহে আমরা দেখেছি মাত্র 3 দিনে, সপ্তাহান্তে মাত্র 3 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। আর তারপর থেকে এই গণপিটুনি, হ্যাঁ, তা যেন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। বিভিন্ন সময়ে টুকরো কোলাজ আপনাদের দেখাচ্ছি যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে। আমরা বউবাজার দেখেছি, আমরা সল্টলেক দেখেছি, তারকেশ্বর দেখেছি, পান্ডুয়া দেখেছি, আবার দেখছি ভাঙড়। প্রশ্ন হচ্ছে যে কেন এই গণপিটুনিতে কোনো লাগাম পরানো যাচ্ছে না? আসলে একটু কথা বলি, আমরা কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য। স্বাগত জানাবো রঞ্জনবাবু TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। গণপিটুনি এই ঘটনা যখন ঘটছে, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, জনমনস্তত্ত্বে ঠিক কি কাজ করে? দেখুন, এই উপর্যুপরি যেভাবে উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনায় দাবানলের মতো ওয়াইল্ড ফায়ার স্প্রেড করছে, আমরা এটাকে বলি ব্যান্ড ওয়াগন এফেক্ট। যখন গুজব ছড়াতে শুরু করে তখন একটা থেকে আরেকটা স্প্রেড করে, এবং তখন যে দর্শকরা থাকে, মানে একটা সমবেত যে জমায়েতটা হয়, তাদের মধ্যে একটা বাইস্ট্যান্ডার্ড এফেক্ট দেখা যায়। অন্য সময় হলে হয়তো তারা প্রতিবাদ করতেন, কিন্তু একজন যখন দেখা যাচ্ছে যে আইনটাকে নিজের হাতে তুলে নিচ্ছেন, তখন সন্দেহের বশবর্তী হয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে অবিমিশ্রকারীর মতো তখন তারা কিন্তু নির্দয়ভাবে তাকে প্রহরণ ও ধনঞ্জয় করছে। জুলিয়াস সিজারেও আমরা দেখেছি তার শেক্সপিয়ারের মাস্টারপিসে কিভাবে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ থেকে, কিউরিয়াস অ্যাপ্রোচ থেকে, এক্সপ্রেসিভ থেকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে চলে যায় একটা মব সাইকোলজি। তাই তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, আর্থসামাজিক প্রেক্ষাপট, মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট, এগুলো সব যখন একসাথে এসে জমে তখন ডমিনো এফেক্ট, মানে একটা সাইকেলকে ধাক্কা মারলে যেমন পরের সাইকেলগুলো পড়ে যায় একটা স্ট্যান্ডে রাখা, ঠিক তেমনি মব সাইকোলজি এভাবে স্প্রেড করে। এখানে হেরোইন অ্যাডিক্টের কথা বলা হচ্ছেন, তিনি হয়তো তার উইথড্রল সিমটম যখন হয়, প্রতি 4 ঘন্টা বাদে বাদে ওপিওয়েড অ্যাডিকশন এটা হয়, তখন যা পায় হাতের কাছে সেটা বিক্রি করার বা হয়তো চুরি করে নেওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু কোনো অধিকারী মানুষের নেই যে আইন যারা তারা হাতে। দেখুন ডক্টর ভট্টাচার্য, এখানে তো কোনো লাগাম পরানো যাচ্ছে না, কারণ আমরা বারবারই দেখছি এটা ছড়িয়ে পড়ছে একটা সামাজিক ব্যাধির মতো। কিন্তু এই গুজব যখন ছড়ায় তখন তো সত্যি তাকে শক্তি দিয়ে মোকাবিলা করা যায় না, আবার একটা স্থায়ী সমাধানও পাওয়া যায় না শুধুমাত্র শাস্তি দিয়ে। তাহলে ওয়ে আউট কি? আমরা কোভিডের সময় দেখেছি যে প্যান্ডেমিকের সাথে ইনফোডেমিক, মানে ইনফরমেশনের একটা এপিডেমিক ছড়িয়েছিল। সেখানে ফেক নিউজটা এখন ভীষণ স্প্রেড করছে। ফেক নিউজটা দাবানলের মতো ছড়ানোর মধ্যে এই গুজবের মধ্যে একটা অদ্ভুত স্যালিয়েন্স এবং মুড মডিফাইং ফ্যাক্টর কাজ করে, এবং ব্রেনের মধ্যে একটা অদ্ভুত ডোপামিনার্জিক কিক যায়, যেটা খুব প্লেজারেবল যে আমি কত দ্রুততার সাথে সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াতে পেরেছি। প্রতিকার হচ্ছে অ্যাওয়ারনেস, প্রশাসন রয়েছে, তাদের রেগুলার মাইকিং করা এবং জনপ্রতিনিধিদের সাথে একসাথে বসে মানুষকে বোঝানো যে এগুলো আইনত দণ্ডনীয়। আইপিসি সেকশন 325, 326, 307 গ্রিভিয়াস হার্ট রয়েছে, যেখানে অ্যাটেম্পট টু মার্ডারের কেস রয়েছে। মানুষ যদি এগুলো না বোঝে তাহলে একটা নিরপরাধ মানুষ বা হয়তো অপরাধী, তার শাস্তির সংবিধান আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে রয়েছে, কিন্তু কোনোভাবেই যেন কেউ আইন তাদের হাতে না তুলে নেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ডক্টর রঞ্জন ভট্টাচার্য ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ। আসলে সত্যি এখানে জনমনস্তত্ত্বে কি কাজ করে এই সময়টা তা বোঝা ভীষণ দরকার, এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে TV9 বাংলার অ্যাপিল আপনাদের সামনে, যারা এই মুহূর্তে TV9 বাংলা দেখছেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। তার কারণ গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ডও হয়। আর এই ঘটনার পর তো স্বাভাবিকভাবেই এর ঘাড়ে তার ঘাড়ে দায় চাপাচাপি শুরু হয়ে গিয়েছে। অবশ্যই রাজনৈতিক দলে কে কি বলছেন সেটা শুনবো। সুজন চক্রবর্তী কি বলেছেন, সচল ঘোষ কি বলেছেন, এবং সৌগত রায়ের বক্তব্য আমাদের কাছে রয়েছে। আর শুনি তারা কি বলছেন। চোপড়া, এদিকে কলকাতা, সল্টলেক, তারকেশ্বর, ঝাড়গ্রাম, ভাঙড়, সর্বত্র এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, আইনের উপর মানুষের ভরসা চলে গেছে, পুলিশ অপদার্থ। আমি বলছি শুধু এই ছিচকে চোরদের মারছে না, আর গরু চোর, কয়লা চোর, যারা যুবকের ভবিষ্যতের স্বপ্ন চোর, যারা পশ্চিমবঙ্গের শিক্ষা চোর, যারা স্বাস্থ্য চোর, যারা শিল্প চোর, তারা লালবাতি লাগিয়ে পুলিশের এসকর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরও তো কিছু পেদানো উচিত, বলা উচিত নেতাদের, এই কর্মীদের। যে কোনো গণতন্ত্রের মৃত্যুই খারাপ, আমি নিন্দা করি। কখনো গুজব রটছে, কখনো শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে গণপিটুনির মতো ঘটনা ঘটছে, এবং তারা বলছেন যে হ্যাঁ,
পুলিশ প্রশাসনকে জানিয়েও যেহেতু কোনো লাভ হয়নি, তাই এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এই ঘটনা ঘটতে পারে না। এই ঘটনার আপনাদেরকে জানিয়ে রাখি, টিভি9 বাংলার দর্শক যারা, কিছুক্ষণ আগেই বলছিলাম যে গণপিটুনিতে হত্যার মতো ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি হতে পারে। সাধারণ মানুষের কাছে টিভি9 বাংলার অ্যাপিল, আইন হাতে তুলে নেবেন না। আর ওই যে বললাম, প্রশাসনের দিকে কিন্তু আঙুল উঠছে যখনই এই গণপিটুনির ঘটনা ঘটছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা, তিনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, থানা 200 মিটার দূরে হোক আর 2 মিটার দূরে হোক, থানার তো একটাই ফাংশন, বিরোধী লোকেদের কেস দেওয়া, আটকে রাখা, ভোটের সময় চোখ বুজে থাকা, ধ্যানস্থ হয়ে থাকা, আর তো কোনো কাজ নেই এখন। আর এইসব লিঞ্চিং এর ব্যাপারে নতুন যে আইন হয়েছে, কঠোর আইন হয়েছে, কিন্তু লিখবে কে? লিখবেটাকে? দুদিন পরে দেখবেন ওই কমপ্লেন করলে যদি দেখা যায় নিজেদের আমাদের লোক, তাহলে হয়ে গেল তালিবানি শাসন চলবে। চলছে এখন, যা চলছে তাই চলবে, আরো দুর্ভোগ আছে।